আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সবচেয়ে বড় এবং শক্তিশালী চালিকা শক্তি হলো বাণিজ্যিক ব্যাংকগুলো, যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের আমানত ও লেনদেনের নিয়ন্ত্রণ করে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে ব্যাংক কেবল মানুষের টাকা নিরাপদে জমা রাখে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল এবং অত্যন্ত নিখুঁত মুনাফা তৈরির বৈজ্ঞানিক প্রক্রিয়া। ব্যাংকের আয়ের প্রধান এবং মৌলিক উৎস হলো স্প্রেড বা সুদের হারের ব্যবধান, যা অত্যন্ত চতুরতার সাথে পরিচালনা করা হয়। সাধারণ মানুষ যখন তাদের সঞ্চয়িত অর্থ ব্যাংকে আমানত হিসেবে রাখে, তখন ব্যাংক তাদের একটি নির্দিষ্ট হারে সুদ দেয়, যাকে বলা হয় ডিপোজিট রেট। আবার ঠিক একইভাবে যখন কোনো ব্যবসায়ী বা ব্যক্তি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, তখন ব্যাংক তাদের কাছ থেকে অনেক উচ্চ হারে সুদ আদায় করে, যাকে বলা হয় লেন্ডিং রেট। এই লেন্ডিং রেট এবং ডিপোজিট রেটের মধ্যকার যে বড় ব্যবধান বা ফারাক, সেটাই হলো স্প্রেড, বা এটাই ব্যাংকে নিট মুনাফা অর্জনের মূল চাবিকাঠি। সাধারণত মানুষ মনে প্রশ্ন আসতে পারে যে, সবাই যদি একই সাথে তাদের জমা রাখা টাকা তুলতে আসে, তবে ব্যাংক কিভাবে সেই চাহিদা মেটাবে? এই জটিল সমীকরণটি সমাধান করা হয় ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে, যা পুরো পৃথিবীর ব্যাংক ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট আমানতের মাত্র একটি নির্দিষ্ট অংশ নগদ রিজার্ভ হিসাবে নিজেদের বন্ডে বা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বাকি বিশাল অঙ্কের অর্থ ব্যাংকগুলো বাজারে খাটিয়ে ফেলে, কারণ পরিসংখ্যানগত কারণে কখনোই সব আমানতকারী একই দিনে তাদের পুরো টাকা তুলতে আসে না। তবেই ব্যাংকগুলো আয়ের উৎস শুধু এই সুদের ব্যবধানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আধুনিক যুগে ব্যাংকিং সেবার পরিধি বাড়ার সাথে সাথে আয়ের পথও বহু গুণ বেড়েছে। প্রতিটি সেভিং বা কারেন্ট অ্যাকাউন্টের পেছনে ব্যাংকগুলো বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি বা অ্যাকাউন্ট মেইনটেইনিং চার্জ কেটে নেয়, যা কোটি কোটি গ্রাহকের হিসাব করলে বিশাল এক অঙ্কে দাঁড়ায়। এছাড়াও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইস্যু করা এবং প্রতি বছর এই কার্ডগুলো নবায়ন ফি বাবদ ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে একটি বড় অঙ্কের নিশ্চিত রাজস্ব আয় করে থাকে। এটিএম বুথ ব্যবহার করে অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা তোলার সময় যে ইন্টারেস্ট, চেঞ্জ ফি বা চার্জ কাটা হয়, তাও সরাসরি ব্যাংকের মুনাফার খাতায় যোগ হয়। বড় বড় ব্যবসায়ী বা আমদানিকারকদের জন্য ব্যাংক যখন লেটার অফ ক্রেডিট বা এলসি খোলে কিংবা গ্যারান্টি পেপার ইস্যু করে, তখন বড় অঙ্কের কমিশন বা প্রসেসিং ফি নেওয়া হয়। এমনকি মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ফান্ড ট্রান্সফার, প্রতিটি ট্রানজ্যাকশনের পেছনে একটি নির্দিষ্ট সার্ভিং চার্জ যুক্ত থাকে, যা ব্যাংকের নন ইন্টারেস্ট ইনকাম বৃদ্ধি করে। বর্তমান সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত অর্থ কেবল ঋণের মধ্যেই সীমাবদ্ধ রাখে না, বরং তারা অত্যন্ত লাভজনক বিভিন্ন আর্থিক বাজারে সরাসরি বিনিয়োগ করে। সরকারি ট্রেজারি বিল, বন্ড এবং বিভিন্ন কর্পোরেট ডিবেঞ্চারে বিনিয়োগ করার মাধ্যমে ব্যাংকগুলো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ উপায়ে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী মুনাফা নিশ্চিত করে। শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকগুলো পোর্টফোলিও তৈরি করে মোটা অঙ্কের লাভ্যাংশ বা ক্যাপিটাল গেইন অর্জন করে, যা তাদের বার্ষিক আয়ের বড় ভূমিকা রাখে। এছাড়াও বৈদেশিক মুদ্রা বাজারে বা ফরেন ট্রেডিং
অংশ নিয়ে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় হারের পার্থক্য থেকেও ব্যাংকগুলো প্রতিনিয়ত বিশাল মুনাফা তৈরি করছে। বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যখন সিন্ডিকেটে লোন বা শত শত কোটি টাকা যৌথ ঋণ দেওয়া হয়, তখন সেই ঋণের প্রসেসিং এবং কনসালটেন্টিং ফি থেকেই কোটি কোটি টাকা আয় হয়। পাশাপাশি গ্রাহকদের বীমা পলিসি বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে দেওয়ার বিনিময়ে ব্যাংকগুলো থার্ড পার্টি কমিশন এজেন্ট হিসেবে একচেটিয়া ব্যবসা পরিচালনা করে। সাধারণ মানুষের অলস পড়ে থাকা ছোট ছোট সঞ্চয়কে একত্রিত করে ব্যাংকগুলো এমন এক বিশাল পুঁজি গঠন করে যা পুরো দেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত হয়। গ্রাহকদের আমানতকে একাধারে সুরক্ষা দেওয়া এবং একই সাথে সেই অর্থকে বিভিন্ন উৎপাদনশীল খাতে খাটিয়ে বিপুল সম্পদ সৃষ্টি করাই হলো বাণিজ্যিক ব্যাংকের ব্যবসার মূল ভিত্তি। মূলত সাধারণ মানুষের বিশ্বাস ও অর্থের উপর ভর করেই বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের এই বিশাল ও জটিল অর্থনৈতিক সাম্রাজ্য পরিচালনা করে এবং বছর শেষে হাজার হাজার কোটি টাকা মুনাফা গড়ে তোলে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য।